ওদের বাড়ির নিম গাছটার সামনে বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা পেলাম, ভূত সম্পর্কে তোর আইডিয়া কি? আমি বললাম কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে একবার রাবড়ির মতো করে বলল, কেন আইডিয়া নেই কেন? আমি বললাম কি করে থাকবে, কখনো দেখিনি তো, শুনে টুনেও কিছু মনে হয় না। একদম না, লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোকা একটা কাঠামুন্ডু ক্যাঁচাং করে কামড়াতে এলো, কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের ওপর হেঁটে যাচ্ছে, কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে এক পা দিয়ে। বল্টুদা বললে, বাজে বকিস নি, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিন দুপুরে দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম, না ভূত টুত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার উপরে একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই, একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি মারতে যাব কেন, কি দরকার আমার? ভূত ধরাটা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সাপ বলে দিচ্ছি। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি? আমি দোস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললুম, বল্টুদা এবার আমি বাড়ি চলে যাব কিন্তু। বল্টুদা খপ করে আমার হাতটা চেপে ধরে এনে বসালে, বলে আহা যাচ্ছিস কেন? বললুম বলেই কি সত্যি সত্যি কি ভূতে ধরছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না, সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে টেনিদার মতো গল্প বানিয়েছিলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল, বলে টেনি, তার কথা আর বলিস নি, তোদের দলের সর্দারটা এক নম্বরের গুলবাজ, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রাস্তরায় 2.5 টাকার খেয়ে গেল। নাকটাকে কিরকম তেলে ভাজা সিঙ্গাড়ার মতো করে বল্টুদা বললে, ছো ছো ছো। যাবার আগে আমার পিঠ চাপড়ে কী সব মেফিস্টোফিলিস টিলিস বলে গেল, কিছু বুঝতে পারলাম না। রাম ও রাম ও, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার মনে দারুণ দাগা দিয়েছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও এরকম, তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা বলতে থাকো। তখন বল্টুদা আর একবার বেশ করে কান চুলকে নিল, তারপর বলতে থাকলো, আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে ভুল করে আমি দাদাখানি বলে ডাকতুম, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কলিয়ারির ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেকে বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলাম। সন্ধ্যের পর গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিক থেকে একটা ছোট্ট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটা টুপ করে উঠে বসলুম। 17 ইঞ্চি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও 20 মিনিট এখানে থামবে। আমি বসে বসে দেখতে লাগলুম। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছনের দিকের গাড়ি বলেই ওটার উপর কারো নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে, নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এর মধ্যেই দুজন মারোয়ারি যাত্রী লটবহর নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরে মনে হলো
ওদের বোধহয় থার্ড ক্লাসের টিকিট ছিল, ওই লোকটি বলে দিয়েছে এটা সেকেন্ড ক্লাস, সেই জন্যই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবেচিন্তে লাভ নেই, গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে। কিন্তু আমি আর বসতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভার। তারপরে রাত 10:30 বাজে, দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই, যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লাম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখন, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের মধ্যেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে, কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাতে আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমানো যাক তবে। নিশ্চিন্তে আমি ঘুমোলাম। রাত তখন কত হয়েছে যায় না, হঠাৎ আমার চটকা ভাঙলো। ভীষণ মশা কামড়াচ্ছে আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কামরায় নিকষ অন্ধকার। গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটা তারা নেই, জোনাকি নেই, কিচ্ছু নেই। জানালার অন্যদিকে তাকালুম, ঠিক এক দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরা সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠছে তার ভেতর। নিশ্চয়ই কুয়াশা, কিন্তু ব্যাপারটা কি? রাজ্যে কখন এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায়, তার ভেতরে অন্তত আবছা একটা আলোর আভাস থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দুটো একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে সিগন্যালের বাতি হতে দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে। আর কি নিদারুণভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো পেলা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে ঘামতে লাগলুম। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলুম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরেই। শেষে জেরবার হয়ে যেই একটা চ্যাটিয়ে হাঁকড়েছি, তোকে কি বলবো পেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমোলা নরম কি একটা জিনিস ওপর ঘপাং করে গিয়ে চড়টা পড়ল। ঘুঁত করে কি একটা বিটকেল আওয়াজ হলো। কালো মতো কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরে কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করবো কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চড় খেয়ে ধুত করে লাফিয়ে উঠলো? আর লাফিয়ে বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখ কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল। তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবারে বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনের লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে পালিয়েছে। আর মারোয়ারি দুজন এই গাড়িতে উঠে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিচ্ছিল। আর আমি এক নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়বো গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় ট্রেনে দৌড় লাগাবো? কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক বিদিক দূরে যাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে
ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ 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 টপাত মাথার উপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল ছ্যাং ছ্যাং আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছ্যাঁত করে এক গ্লাস বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়লো। বাপরে, গেছি বলে আমি জানলাটা বন্ধ করে ফেললুম। সামনে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলে সেই অন্ধকারে একপাল পেতনির বাচ্চা আলকাতরার গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব গাইতে চেষ্টা করলুম। গলা দিয়ে গান বেরোলো না, খালি বুবু করে এমন আওয়াজ আসছে, তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলে সেই ছ্যাঁচড়ানি কখন থেমে গেছে টেরও পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবিনি পেলা, শুধু একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানালার কাঁচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলুম। আমার মনে হলো এক চোখা যেন এক দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানোর চিৎকার ছাড়লাম, আর লাল আলোটা শূন্যের ভিতরে থমকে দাঁড়ালো। তারপরই ধাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলুম আজ আমি এই ভুতুরে রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় যাবে? বেশ বুঝতে পারলুম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে ভূতের কামড়াটা যে নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপরে হার্ট ফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। এখানেই থেকে সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুঝে রাম রাম জপ করছি, এমন সময় বাঁচখাই গলায় কে বলল, ইউরোগ। আটকে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলো ইয়া ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাঁচকায় সরে বলল, ইউরোগ তুমি কোন? হ্যাঁ। ওরে বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মাস্ত্রে পড়লো। আবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে আমি গভীর মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামলো। আমি আকুল হয়ে বললুম, তারপর 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 আর কি? ভীষণ যাতা ব্যাপার। মানে আবার কি? কামরাটা খারাপ, জংশন স্টেশনে, সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘরে কিছু টের পাইনি। ভূত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছচ্ছ করে আমার মুখে এসে পড়ছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এসেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, হ্যাঁ। বটুদা বলে, হ্যাঁ রে, হ্যাঁ, আমি তোদের টেনিদার মতো বানিয়ে গল্প বলি না, এই হলো রিয়াল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল। হনন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য ধন্যবাদ।